Ghost World with Manik। আসসালামু আলাইকুম, গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। একদিন রাত 11টার দিকে আমার ফোনে একটা কল আসলো। কলের উপাস থেকে বলা হলো, আপনি দ্রুত হসপিটালে আসুন, একটি লাশ নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হলাম। হসপিটালে যেতে আমার সময় লাগলো 30 মিনিট। 11:30 আমি হসপিটালে গিয়ে পৌঁছলাম। হসপিটালে গিয়ে দেখি আমার গাড়ির কাছে কিছু লোক দাঁড়িয়ে আছে আগে থেকেই। আমাকে দেখেই তারা বলল, ভাই দ্রুত একটি লাশ নিয়ে বাড়িতে যেতে হবে, আপনি গাড়ি রেডি করুন, আমরা লাশ নিয়ে আসতেছি। আমি বললাম, আপনারা লাশ নিয়ে আসুন, আমি গাড়ি রেডি করতেছি। কিছুক্ষণের মধ্যে তারা লাশ নিয়ে আসলো, লাশ গাড়িতে ওঠানো হলো। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে হসপিটাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। হাইওয়ে রাস্তায় বেশ ভালোই গাড়ি ছিল, তবে কিছু দূর যাওয়ার পর গ্রামের রাস্তার ভিতরে ঢুকে পড়লাম। রাস্তার দুই পাশে চাষের জমি। কিছু দূর যাওয়ার পর রাস্তার দুই পাশে জঙ্গল। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় আর কোনো গাড়ি নেই। হঠাৎ আমি অনুভব করতে পারলাম আমার গাড়ির পিছনে কে যেন কথা বলছে। বলে রাখা ভালো, গাড়ির পিছনে একজন লোক ছিল আর একজন লাশ ছিল, মানে লাশের সাথে একজন লোক। তো দুজন লোক কিভাবে কথা বলবে? আমি কারণ খুঁজতে লাগলাম। মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। আবারও আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। একটু পর আবারও আমার কানে একই শব্দ আসলো। আমি এবারও বোঝার চেষ্টা করলাম, একই ব্যাপার। আমি লক্ষ্য করলাম যে আবারও দুজন মানুষ কথা বলছে। আমি আবারও মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর আমার গাড়িটা অনেক ভারী হতে লাগলো। মনে হচ্ছে গাড়িতে অনেক ভারী কিছু বসে আছে, আমার গাড়ি যেন যাচ্ছেই না। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম যে আমার সাথে প্যারানর্মাল কিছু হচ্ছে না তো। এই ভেবে আমি গাড়ি চালাচ্ছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলাম। আমি গাড়ির পিছন থেকে শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। তারপর আমি রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক দিই। গাড়ির পিছনে থাকা লোকটিকে ডাকলাম। লোকটি দেখি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ডাকার পর সে উঠলো। সে উঠে আমাকে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে, আমরা কি এসে পড়ছি? আমি তাকে উত্তর দিলাম, না ভাই, আমরা এখনও আসি নাই। আপনি কি গাড়ির ভিতরে কোনো শব্দ শুনতে পাচ্ছেন? লোকটি বলল, না তো ভাই, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তো আমি তাকে আর কিছু বললাম না। আমি বললাম, আপনি ঘুমান, আমি গাড়ি চালাচ্ছি। আবারও গাড়ি চালিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর মনে হলো যে আমার গাড়ির ছাদে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, অনেক শব্দ হচ্ছে। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি হচ্ছে। আমি কোনো দিকে না তাকিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। তবে এটা কি হচ্ছে আমার সাথে? গাড়ি যেন যাচ্ছেই না। মিটারে শো করতেছে 80 কিলোমিটার, অথচ মনে হচ্ছে যে দৌড়ে কেউ আমার আগে চলে যেতে পারবে। আমার গাড়ি যাচ্ছে না। আমার গাড়ি এত ভারী লাগতেছে যে আমার গাড়ি যাচ্ছে না। কিছু দূর যাওয়ার পর গাড়ির হেডলাইটের আলোতে একটি ব্রিজ দেখতে পেলাম। ব্রিজের সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আমি একটু সাহস পেলাম। কিন্তু ব্রিজের কাছেই যখন গেছি তখন দেখতে পাই লোকগুলোর একজনেরও মাথা নেই। এটা দেখে আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে লাগলাম। ওদিকে না তাকিয়ে আমি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম। তবে এটা কি হচ্ছে আমার সাথে? আমার গাড়ি যেন যাচ্ছেই না। মনে হচ্ছে আমার গাড়িতে অনেক ভারী কিছু বসে আছে, আমার গাড়ি যাচ্ছে না। আমি আবারও গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম যতটা সম্ভব। গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তবে আমার গাড়ি মনে হচ্ছে যাচ্ছেই না। আমি দোয়া পড়তে লাগলাম। পিছন থেকে সেই লোকটিও বলছে যে, ভাই আপনি যত দ্রুত পারেন গাড়ি চালান। আমি অনেক চেষ্টার পর ব্রিজটা পার হলাম। ব্রিজ পার হওয়ার পর আস্তে আস্তে আমার কাছে সব কিছু স্বাভাবিক মনে হতে লাগলো। তারপর আমি লাশটিকে নিয়ে লাশটির বাড়িতে চলে আসলাম। তবে এবার আর কোনো সমস্যা হয়নি। তারপর লাশটিকে তার বাড়িতে দিয়ে আসলাম। দিয়ে এসে
ওই দিন আর বাড়ি ফেরার মতো সাহস আমার হয়নি। লাস্টিকে যখন তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি তখন 4টা বাজে। আমি ফজরের নামাজ পড়ে তারপর ওখান থেকে বের হই। ঘটনাটি এ পর্যন্তই ছিল, পরে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি 100% সত্যি একটি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, আমাদের সাথেই থাকুন। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছে আমার এক চাচাতো বোনের সাথে। আমার চাচাতো বোন একদিন বিকেলে তার বান্ধবীর বাড়িতে যায় বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যায়। সে যখন বাড়িতে ফিরে তার ভিতরে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। তার মা যখন তার কাছে যায় সে তার মাকে গালাগালি করতে থাকে। একটু পর যখন তার বাবা তার কাছে যায় তার বাবাকেও সে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে তার কাছে কেউ গেলে তাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করতে থাকে। এর কারণটি তারা কেউ বুঝতে পারে না যে তার মেয়ে কেন এমন করতেছে। তো এক পর্যায়ে তার মা তার ভিতরে আরও কিছু আচরণ লক্ষ্য করে যে তার চেহারাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, হিংস্র একটা ভাব চলে আসছে তার ভিতরে। এটা দেখে তার মা বুঝতে পারে যে তার মেয়ের সাথে কি হয়েছে। সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। রাত যত গভীর হয় মেয়েটির আচরণ তত অস্বাভাবিক হয়ে যায়। মেয়েটি এক পর্যায়ে তার মায়ের হাতে কামড় দিয়ে দেয়। যাই হোক, অনেক কষ্টে তারা রাত পার করে। পরের দিন সকাল হতেই মেয়েটির বাবা কবিরাজের কাছে যায়। কবিরাজ যখন বাড়িতে আসে, বাড়িতে এসেই কবিরাজ বলে, আমি এই কাজ করতে পারবো না, অনেক ভয়ঙ্কর খারাপ একটা জিন, আমি ওর সাথে পারবো না, আপনারা অন্য কোনো কবিরাজ দেখান অথবা ভালো কোনো হুজুর দেখান। বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারপর আর কি করার, মেয়েটির বাবা হুজুরের সন্ধান করতে থাকে। এক পর্যায়ে পাশের এলাকার এক হুজুরের সন্ধান পায়। ওই দিন বিকেলেই সেই হুজুরকে বাড়িতে নিয়ে আসা হয়। হুজুর বাড়িতে এসে বলে, আপনার মেয়ের সাথে খারাপ একটা জিন ওই বিয়ে বাড়ি থেকে আপনার বাড়িতে এসেছে, সেই জিনটাই আপনার মেয়েকে বিরক্ত করতেছে। তো আমি দেখি কি করতে পারি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই বলে কবিরাজ একটি গোল বৃত্ত আঁকে এবং সেই বৃত্তের ভিতরে মেয়েটিকে বসায়। আরেকটি বৃত্ত আঁকে, সেখানে কবিরাজ নিজে বসে। তারপর কিছুক্ষণ দোয়া পড়ে এবং মেয়েটির শরীরে সেই জিন হাজির করা হয়। জিন এসেই বলে, আমাকে কেন ডাকছিস, আমি এই মেয়েকে নিয়ে যাব, আমি এই মেয়েকে ছাড়বো না। আরও অনেক কথা বলতে থাকে, ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। কবিরাজ তখন বলে, তুই যদি তোর ভালো চাস তাহলে ওকে ছেড়ে যা। জিন বলে, আমি কোনোভাবেই যাব না, আমি ওকে নিয়েই যাবো, আমার ওকে ভালো লাগছে। কবিরাজ আর জিনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে কবিরাজ কিছু দোয়া পড়ে মেয়েটির শরীরে ফু দিতেই মেয়েটি চিৎকার করতে থাকে, বলে, আমি ছেড়ে যাব, তবে আমাকে কিছু দিতে হবে, আমি এমনি এমনি যাব না। কবিরাজ তখন বলে, তুই কী চাস? তখন জিন্টু বলে, আমাকে 7টি মহিষ দিতে হবে, তাহলে আমি যাব। কবিরাজ তখন বলে, এটা অসম্ভব, 7টি মহিষ তোকে কীভাবে দেব? সাধারণ ফ্যামিলি থেকে 7টা মহিষ দেওয়া অস্বাভাবিক একটা ব্যাপার। 7 দিনের মধ্যে কিছু থাকলে তুই সেটা বল। তখন জিন্টু বলল, 7টি খাসি দিতে হবে। কবিরাজ বললেন, না, এটাও হবে না, অন্য কিছু থাকলে তুই সেটা বল। তারপর সেই জিনটি রাজি হলো যে তাকে একটি খাসি দিতে হবে, তাহলে এসে চলে যাবে। তখন কবিরাজ জিজ্ঞেস করলো, তুই যে চলে যাবি তার প্রমাণ কি? জিন বলল যে বাড়ির পাশে যে আম গাছের একটা ডাল ভেঙে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। পরে জিন ওয়াদা করে এবং সে চলে যায়। পরের দিন জিনের বলা সেই জায়গা মতো একটি খাসি দিয়ে আসা হয়। খাসিটির রং ছিল কালো। তারপর আমার চাচাতো বোনের সাথে আর কোনো সমস্যা হয়নি, এখনও সে সুস্থ আছে, তার বিয়ে হয়ে গেছে। ঘটনা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কেমন ঘটনা পছন্দ করেন আপনারা আপনাদের মতামত জানান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা আপনাদের জানা অথবা আপনাদের সাথে ঘটা ভৌতিক সত্য কোনো ঘটনা থাকলে আমাদেরকে পাঠান,
আপনারা চাইলে অবশ্যই সম্ভব আমাদের এই ছোট পরিবারটাকে অনেক বড় করতে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।